আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো আমাকে অনেকে বলেছো যে ইডিয়াম নিয়ে ক্লাস আনতে, তো চলো আজকের ক্লাসে আমরা ইডিয়াম নিয়ে করবো। তো নেক্সট তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট এক দাগ দিয়ে শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট এক দাগে যে ইডিয়ামটা বলছে যে এ ড্যাম স্কুইব, এ মানে একটি ড্যাম্প, মানে কি ড্যাম পড়ে যাওয়া, মানে যে ভিজে যাওয়া, সিক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। স্কুইব মানে কি, স্কুইব মানে এক ধরনের ক্র্যাকার বা এক ধরনের বাজি বলতে পারি, ঠিক আছে, পটকা বাজি টাইপের। তো বাজি সাধারণত আমরা কোনো ফেস্টিভ্যালে, কোনো অনুষ্ঠানে বা পুজোর সময় সাধারণত বাজি আমরা ব্যবহার করে থাকি, তাই তো। এইবার মনে করো এরকমই একজন ছেলে বাজার থেকে বাজি কিনে নিয়ে এসছে, কতগুলো স্কুইব মানে বাজি কিনে নিয়ে এসছে, এবং সেই বাজিগুলো সে রাত্রেবেলা সেই বাজিগুলো ইউজ করবে, ঠিক আছে, বাজিগুলো রাত্রেবেলা ফাটাবে। এবার সেই বাজিগুলোকে ভালো আওয়াজ যাতে হয় সেই কারণে সে নিজের বাড়ির ছাদের ওপরে আর কি রোদে দিয়ে দিয়েছে, যাতে রোদে গরম হলে বাজির আওয়াজটা ভালো হবে। তো সে ঘুম থেকে উঠে, দুপুরবেলা ঘুম থেকে উঠে যখন ছাদের থেকে বাজিগুলো মনে করো আনতে গেল, সে দেখলো যে তার ঘুমের মধ্যে কি হয়েছে, বৃষ্টি এসে তার বাজিগুলোকে ভিজিয়ে দিয়েছে। তাহলে বাজিগুলো ভিজে গেলে কি হবে, ড্যাম পড়ে যাবে। তাহলে এ ড্যাম স্কুইব, তাহলে বাজিগুলো ভিজে গেছে। তো ভিজে যাওয়ার পর যে রেজাল্টটা হলো, এই রেজাল্টটা কি, নিশ্চয়ই আনন্দদায়ক হবে না, হতাশাজনক হবে। তাহলে এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। বি দাগ দেখো, বি দাগে বি ইজ দ্য কারেক্ট আনসার। এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, একটা হতাশাজনক কোনো ফলাফল বা পরিস্থিতি। ক্লিয়ার? এবার চলো নেক্সট দুই দাগ কি বলছে দেখো। হ্যাঁ, দুই দাগ বলছে যে ইন কোল্ড ব্লাড, ঠিক আছে, ইন কোল্ড ব্লাড। দেখো, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ব্লাড মানে হচ্ছে রক্ত, তাই তো। এবার আমরা দেখি না কিছু মানুষ যখন রেগে যায়, হট গরম থাকে, তখন রাগের মাথায় অনেক রকম কাজবাজ সে কিন্তু না চাইতেও রাগের বশে করে ফেলে। কিন্তু কিছু মানুষ থাকে যারা ঠান্ডা ধীর স্থির মস্তিষ্কে সমস্ত কিছু প্ল্যানিং করে, সমস্ত কিছু প্ল্যান করে সেই কাজগুলো কিন্তু তারা সম্পাদন করে বা করে থাকে। তাহলে একটা মানুষ মনে করো একটা মার্ডার দিয়ে বলি, সে কারোর ওপর তার রাগ হয়েছে, সে তাকে মারবে, তাহলে আগে থেকে প্রি প্ল্যানিং করে ঠান্ডা মাথায় একদম ধীর স্থিরভাবে সে কিন্তু মার্ডারটা সম্পাদন করলো। আমরা বলি না কোল্ড ব্লাডেড মার্ডার, তার মানে কি ভাবনা চিন্তা করে ধীর স্থিরভাবে প্ল্যানিং করে সে হত্যাটা করেছে। তাহলে ইন কোল্ড ব্লাড তার মানে হচ্ছে ডেলিবারেটলি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ডেলিবারেটলি মানে হচ্ছে ভেবে চিন্তে পরিকল্পনা মাফিক কোনো কিছু করা। ওকে, তাহলে ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ডেলিবারেটলি। নেক্সট চলো, এই রকমভাবে দেখো প্রত্যেকটা ইডিয়াম কেউ আনসার মুখস্থ করবে না, একটাই রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ইডিয়ামের সাথে একটা করে স্টোরি রিলেট করে মাথায় রাখবে, তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই, দেখবে হাজার ইডিয়াম এমনিই মাথায় থেকে যাচ্ছে। তো চলো নেক্সট তিন দাগ কি বলছে দেখো, তিন দাগ বলছে যে টু টেক আ রাইড, আচ্ছা, টু টেক সামওয়ান ফর এ রাইড, দেখো টেক সামওয়ান কাউকে নিয়ে যাওয়া, ফর এ রাইড মানে একটু চড়াতে। মনে করো তুমি নতুন একটা বাইক কিনেছো, রাইড মানে কি বাইক চালানো, কোনো গাড়ি চালানোকে আমরা রাইড বলবো, বাইক, ঠিক আছে, বাইক চালানো বা ঘোড়া চালানোকে, ঠিক আছে, ঘোড়ায় চড়াকে আমরা রাইড বলি, ঠিক আছে, হর্স রাইডিং বলি। তো বিষয়টা হচ্ছে মনে করো কোনো একজন বন্ধু নিজে একটা নতুন বাইক কিনেছে, সুন্দর একটা বাইক সে কিনেছে, এবং সে তার আর একটা বন্ধুকে কি বলছে, ভাই চল আমি নতুন বাইক কিনেছি, একটু ঘুরে আসি, তোকে একটু রাইড করিয়ে আনি, ঠিক আছে। এবার এই যে বন্ধুটা যাকে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি বা বেড়াতে নিয়ে যাচ্ছে, তার উপরে হয়তো পুরনো কোনো রাগ আছে, তো ঘুরতে যাওয়ার নাম করে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে আর কি বেধড়ক মারধর করলো, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা করলো, ঘুরতে যাওয়ার নাম করে, রাইডে নিয়ে যাওয়ার নাম করে তাকে কি করলো, মারলো, মানে কিন্তু তাকে অ্যাকচুয়ালি ঠকালো, তাই তো। তাহলে টু টেক সামওয়ান, কাউকে নিয়ে যাওয়া রাইডের জন্য, তার মানে তাকে ঠকানো। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, টু ডিসিভ সামওয়ান, ডিসিভ মানে হচ্ছে ঠকানো সামওয়ান কোনো একজনকে। ক্লিয়ার? চলো নেক্সট চার দাগ কি বলছে দেখো। হ্যাঁ, চার দাগ বলছে যে টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, হেভেন মানে স্বর্গ, আর্থ মানে হচ্ছে পৃথিবী। ক্লিয়ার? তাহলে মনে করো এটা আমরা হেভেন ধরছি, এটাকে আর্থ ধরছি। তো একজন মানুষ দেখো ডেড, তার ছেলে, তার কোনো সান বা কোনো একজন রিলেটিভ, সানই ধরি আমি, তার ছেলে, একজন মানুষ তার ছেলে মারা গেছে। এবার তার ছেলের জীবন বাঁচানোর জন্য সে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই সেখানে সে যায়নি, এমন কোনো উপায় নেই যে জিনিসটা সে খোঁজেনি। তাহলে পৃথিবী তন্ন করে খুঁজেছে উপায় বার করার জন্য, এমনকি সে হেভেন, স্বর্গকেও ছাড়েনি, স্বর্গতেও সে গেছে সমস্ত দেবতাদের কাছে, দেবীদের কাছে তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য। তাহলে তার সাধ্যের মধ্যে যা কিছু ছিল সব কিছু সে ট্রাই করেছে, এভরিথিং পসিবল।
তাহলে বি দেখো টু ট্রাই এভরিথিং পসিবল, টু ট্রাই এভরিথিং, স্বর্গ এবং মর্ত মানে পৃথিবী সব জায়গাতে সে ঘুরেছে নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য, মানে টু ট্রাই এভরিথিং পসিবল, চেষ্টা করা সব কিছুই যাদের সম্ভব। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার, টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, টু ট্রাই এভরিথিং পসিবল। এবার চলো নেক্সট 5 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 5 দাগ বলছে হচ্ছে টু স্মুথ, 5 দাগ বলছে স্মুথ রাফলড ফেদার। রাফল মানে কি? রাফল মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া, ফিদার্স মানে মনে করো পালক, ঠিক আছে, আর স্মুথ মানে ঠিকঠাক করে দেওয়া। এইবার মনে করো কোনো একজন একটা ছেলে, মনে করো একটা ছেলে তার দিদি মনে করো সাজগোজ করেছে, খুব ভালো করে সেজেছে, সেজে টেজে কোনো একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাবে, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তার দিদি যাবে বলে ভালো করে সাজগোজ করেছে। এবার যখন বেরোবে দিদি সাজগোজ করে, মাথায় অনেক রকমের জিনিসপত্র দিয়েছে, চুল টুল ভালো করে সুন্দর করে বেঁধেছে। এবার ছেলেটা কী করছে? দিদিকে রাগানোর জন্য চুলটাকে একটু এলোমেলো করে দিয়েছে, ঠিক আছে, চুলটাকে এলোমেলো করে দিয়েছে, দিদি রেগে গেছে। এবার দিদির রাগটাকে কমানোর জন্য সে কী করছে? পালকগুলোকে আবার স্মুথ, পালক মানে যে সমস্ত জিনিসপত্র দিয়েছে সেজেছিল, চুলে দিয়েছিল, ঠিক আছে, ফুল টুল দিয়েছিল, সেই ফুল টুলগুলো সে একটু স্মুথ করে দিচ্ছে। স্মুথ মানে ঠিকঠাক করে দিচ্ছে, রাফেলড মানে এলোমেলো হয়ে যাওয়া পালকগুলোকে, মাথায় চুলে যে সমস্ত পালকগুলো ফুলগুলো দিয়েছিল এলোমেলো হয়ে গেল, সেগুলোকে স্মুথ করে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছে। তার মানে কি? দিদির রাগটা সে কমাচ্ছে। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। বি দা কি বলছে? মেক্স পিপল ফিল, কাউকে ফিল করানো, লেস কম, অফেন্ডেড মানে রাগ, কারোর রাগটা কমানো, লেস করা, ঠিক আছে। তাহলে টু মেক পিপল ফিল লেস অফেন্ডেড, কারোর রাগটা একটু লেস করা, কমানো, ঠিক আছে। তাহলে স্মুথ রাফেলড ফিদার তার মানে কারোর রাগ কমানো। নেক্সট চলো, নেক্সট কি বলছে? 6 দাগ বলছে হচ্ছে অ্যাজিউম এয়ার। অ্যাজিউম এয়ারের মানে কি দেখো, অ্যাজিউম মানে কি? অ্যাজিউম মানে হচ্ছে ভান করা, অ্যাজিউম মানে ভান করা, আর এয়ার মানে একটা ভাব। এয়ার মানে একটা, অনেকে দেখবে অনেক আছে না, অনেক ব্যক্তি, কিছু মানুষ থাকবে দেখবে যারা খুবই একটা বিরাট ভাব টাব নিয়ে ঘোরে। অ্যাজিউম মানে হচ্ছে ধারণ করা বা মনে করা, ভাব নেওয়া, প্রিটেন্ড করা। আর এয়ার মানে হচ্ছে একটা ভাব, একটা বিরাট ভাব টাব নিয়ে ঘোরে, কিছু না থাকলেও তারা দেখবে একটা বিশাল বড় বুক ফুলিয়ে আর কি নিজেকে বড় ভেবে একটা ভাব নিয়ে ঘোরে, অ্যারোগেন্ট, ঠিক আছে, অ্যারোগেন্ট। তো এই সমস্ত যে অন্যদের থেকে, অন্য যে সমস্ত মানুষজন আছে তার থেকে আমি নিজে অনেক বেশি বড়, এরকম একটা এয়ার, এরকম একটা ভাব নিয়ে সে ঘুরে বেড়ায়। তার মানে কি? সুপিরিয়রিটি, প্রিটেন্ড সুপিরিয়রিটি। ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রিটেন্ড সুপিরিয়রিটি, যে ভান করা আমি তোদের থেকে কিন্তু সুপিরিয়র। ক্লিয়ার? তো প্রিটেন্ড সুপিরিয়রিটি তার মানে হচ্ছে অ্যাজিউম এয়ার্সের মানে প্রিটেন্ড সুপিরিয়রিটি। বুঝলো? নেক্সট 7 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 7 দাগ বলছে হচ্ছে কোল্ড কমফোর্ট। আচ্ছা, কোল্ড কমফোর্টের মানে কি দেখো, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, কমফোর্ট মানে আরাম কিন্তু তার মধ্যে একটু ঠান্ডা আছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মনে করো একটা শীতের সময়, উইন্টারের সময়, টাইমটা শীতকাল, এবং একজন ব্যক্তি যে খুবই অসহায় গরিব, তার কাছে জামা কাপড় পরার কিছু নেই, সে খালি গায়ে রয়েছে, ঠিক আছে। এবার কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির তাকে দেখে খুবই মায়া হয়েছে, দয়া হয়েছে, সে একটা সুন্দর পাতলা জামা তাকে দিয়েছে। তার দরকার কিন্তু একটা জ্যাকেট, তার একটা জ্যাকেট দরকার, কিন্তু সেই জ্যাকেট বা একটা কম্বলের দরকার, সেই কম্বল না দিয়ে তাকে একটা পাতলা গামছা বা পাতলা একটা গেঞ্জি তাকে দিয়েছে। তাহলে সে খালি গায়ে থাকার থেকে জামাটা পেয়ে, সেটা পাতলা হোক বা যাই হোক না কেন, একটু কমফোর্ট তো পেলো, কিন্তু পুরোপুরি কমফোর্ট পায়নি। একটা কম্বল হলে ফুললি সে স্যাটিসফ্যাকশন পেত। তাহলে জামাটা পেয়ে সে পুরোপুরি সন্তুষ্টি না পেলেও, পুরোপুরি স্যাটিসফ্যাকশন না পেলেও একটু অল্প সন্তুষ্টি পেয়েছে। সেই কারণেই বলছে কোল্ড, একটু ঠান্ডা আছে কিন্তু আবার কমফোর্টও আছে। ক্লিয়ার? তাহলে কমফোর্টের মধ্যে, আরামের মধ্যে একটু ঠান্ডা আছে, তার মানে কি? পুরোপুরি সে স্যাটিসফ্যাকশন না, স্লাইট স্যাটিসফ্যাকশন। সি ইজ দ্য কারেক্ট আনসার, স্লাইট স্যাটিসফ্যাকশন। ওকে, অল্প সন্তুষ্টি। এবার চলো নেক্সট কি বলছে? 8 দাগ। হ্যাঁ 8 দাগ বলছে বেগার ডেসক্রিপশন। ক্লিয়ার? 8 দাগে বলছে বেগার ডেসক্রিপশন। কি বলছে দেখো, বেগ মানে যেমন ভিক্ষা করা, বিইজি বেগ, আর বেগার মানে হচ্ছে এই বেগ মানে ভিক্ষা করা, আবার বেগার মানে হচ্ছে কি? খালি করে দেওয়া, শূন্য করে দেওয়া, ঠিক আছে, শূন্য করে দেওয়া, ঠিক আছে। ডেসক্রিপশন মানে কি? বর্ণনা শূন্য করে দেওয়া। মনে করো কোনো একজন ব্যক্তিকে তুমি দায়িত্ব দিয়েছো যে স্টেজের উপরে উঠে এই সমস্ত মানুষজনদেরকে, সামনে যারা বসে আছে দর্শকদেরকে একটা নির্দিষ্ট বিষয়ে তোমাকে বোঝাতে হবে, এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট টপিক, কোনো একটা নির্দিষ্ট বিষয়। এবং এই মানুষটা যখন স্টেজে উঠে, স্টেজের সামনে অনেক লোকজন দেখছে, সে ঘাবড়ে গেছে। দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, মানে সে কি বলতে উঠেছিল, কি বোঝাতে উঠেছিল, সে ভুলে গেছে, মানে আর বলতে পারছে না, ডিসক্রাইব করতে পারছে না, বর্ণনা শূন্য সে হয়ে পড়েছে। তাহলে বেগার ডেসক্রিপশন, শূন্য হয়ে যাওয়া বর্ণনা, মানে বর্ণনা করতে না পারা, ঠিক আছে, বর্ণনা করতে না পারা। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্যান নট বি ডিসক্রাইবড, ঠিক আছে, সামথিং দ্যাট ক্যান নট বি
ডেসক্রাইব, তাহলে বর্ণনা করতে না পারা। ক্লিয়ার? তাহলে বেগার ডেসক্রিপশন মানে ক্যান নট বি ডেসক্রাইব, বর্ণনা করতে না পারা বা বর্ণনা শূন্য হয়ে পড়া। চলো নেক্সট কি বলছে দেখো, টু স্ট্রেন এভরি নার্ভ, টু স্ট্রেন এভরি নার্ভ। দেখো স্ট্রেইন মানে হচ্ছে চাপ দেওয়া, প্রেশার দেওয়া, টানাটানি করা। এভরি প্রত্যেকটা নার্ভ মানে হচ্ছে স্নায়ু। আমাদের মানুষের শরীরে অনেক স্নায়ু থাকে, অনেক নার্ভ থাকে, তো প্রত্যেকটা স্নায়ুতে প্রত্যেকটা নার্ভে চাপ লাগবে, প্রেশার লাগবে, টান লাগে কখন? যখন আমরা কোনো একটা পরিশ্রম করব। মনে করো কোনো একজন ব্যক্তি, কোনো একটা মানুষ, সে সারাদিন তাকে অনেক কাজ করতে হবে একটা মাঠে, মনে করো পুরো একটা মাঠে 2 বিঘা 3 বিঘা জমিতে মনে করো তাকে ধান লাগাতে হবে, ঠিক আছে? তো দেখো যে মাঠের ক্ষেত ধান লাগাতে হচ্ছে, তাহলে এই যে সারাদিন সে মাঠে 2 বিঘা 3 বিঘা জমিতে ধান লাগিয়েছে, তারপর কি হবে? তার শরীরে সে কী করেছে? শরীরের প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা শিরা উপশিরায় কী হয়েছে? অনেক টান সে অনুভব করেছে, অনেক প্রেশার দিয়েছে, অনেক চাপ দিয়ে এই কাজটা সে করেছে। তার মানে কি? তার মানে স্ট্রেন এভরি নার্ভ, প্রত্যেকটা স্নায়ুতে চাপ দেওয়া, প্রেশার দেওয়া, তার মানে কি? অনেক ইফোর্ট দেওয়া, অনেক কাজ করা, ঠিক আছে? তাহলে কী হবে? টু মেক আটমোস্ট ইফোর্ট। দেখো এর আগেরটা সঠিক আনসার এ, টু মেক আটমোস্ট, চরম ইফোর্ট, চরম প্রচেষ্টা করা, চরম কাজ করা, ঠিক আছে? টু মেক আটমোস্ট এফোর্ট, একদম সব থেকে বেস্ট এফোর্টটা দেওয়া। ক্লিয়ার? তাহলে হয়ে গেল টু স্ট্রেন এভরি নার্ভ মানে টু মেক আটমোস্ট এফোর্ট। এবার চলো 10 দাগ। হ্যাঁ 10 দাগ কী বলেছে দেখো, 10 দাগ বলছে ড্র্যাগ ওয়ান্স ফিট। ড্র্যাগ ওয়ান্স ফিট মানে কি? ড্র্যাগ ওয়ান্স ফিট মানে আমরা দেখবো, হ্যাঁ দেখো ড্র্যাগ মানে হচ্ছে টানা হিচড়ে করে টানতে টানতে নিয়ে যাওয়া। ড্র্যাগ মানে হচ্ছে টানতে টানতে নিয়ে যাওয়া, ড্র্যাগ। ওয়ান্স ফিট মানে একজনের পা টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনে করে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে তাকে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই কাজটা তার করার কোনো ইচ্ছে নেই, সেই কারণে দেখো লেখা আছে আনউইলিং। আনউইলিং মানে কি? অনিচ্ছুক। সে কাজটা করতে চায় না, কিন্তু আবার কোনো একদিক থেকে সে বাধ্য হচ্ছে কাজটা করতে। তো তার পা দুটো চাইছে না সামনের দিকে এগোতে, সামনের দিকে এগিয়ে গিয়ে সে কাজটা করুক। তো সেই কারণে সে ইচ্ছে না থাকলেও আনউইলিংলি, অনিচ্ছার সাথে সে পা টেনে টেনে হাঁটছে, মানে পা চাইছে না যেতে কিন্তু সে বাধ্য হয়ে যাচ্ছে। তার মানে কি? সে কাজটা করতে অনিচ্ছুক। তাহলে ড্র্যাগ ওয়ান্স ফিট, একজনের পা ড্র্যাগ করা। ড্র্যাগ করা মানে টানা, টেনে টেনে নিয়ে আসা, ঠিক আছে? নর্মালি সে নর্মালি যাচ্ছে না বা নর্মালি হাঁটছে না, পাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে তার পা চলতে চাইছে না, সে নিজে কাজটা করতে চাইছে না। তাহলে বি হওয়া, রিলাক্টান্ট মানে অনিচ্ছুক। আনউইলিং আর রিলাক্টান্ট সেম মিনিং। অনিচ্ছুক হওয়া, টু অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ করা, কাজ করতে অনিচ্ছুক হওয়া, ঠিক আছে? বি রিলাক্টান্ট টু অ্যাক্ট। ক্লিয়ার? এবার চলো নেক্সট। তাহলে ড্র্যাগ ওয়ান্স ফিট মানে বি রিলাক্টান্ট টু অ্যাক্ট। এবার নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 11 দাগ। আচ্ছা 11 দাগ কী বলছে আমরা দেখবো। 11 দাগ কী বলছে দেখো, 11 দাগ বলছে যে, হ্যাঁ 11 দাগ বলছে যে টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস। টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস, টু শো দেখানো, এ ক্লিন পরিষ্কার, পেয়ার অফ হিলস মানে হিল মানে গোড়ালি, তাহলে একজোড়া পরিষ্কার গোড়ালি কাউকে দেখানো। এইবার মনে করো কোনো একটা পুলিশ স্টেশন, মনে করো কোনো একটা পুলিশ স্টেশন, ঠিক আছে? কোনো একটা পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে মনে করো কেউ গাড়িতে করে, কেউ কোনো একজন অফিসার গাড়িতে করে কাউকে নিয়ে এসছে, ঠিক আছে? গাড়িতে করে থানায় কাউকে নিয়ে এসছে। এবার থানায় নিয়ে আসার পরে কোনো একজন আসামিকে, কোনো একজন চোরকে সে পুলিশ স্টেশনে ঢোকাচ্ছে, এবং নিয়ে যাওয়ার পরে, পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পরে সেই চোরটাকে সে কী করেছে, একটা বেঞ্চের উপরে রেখে অফিসারটা কোনো একটা কাজ করতে ঘরের মধ্যে গেল। এবার এই সুযোগে দরজা খোলা দেখে চোরটা কী করলো, এই যে থিফ, THIEF, থিফ, মনে করে এই চোরটা দরজা খোলা দেখে সে কোনো রকম ভয় টয় না পেয়ে জুতো খুলে খালি পায়ে, ঠিক আছে, সে আর কি উন্মুক্ত পায়ে ছুটতে ছুটতে চলে গেল সেই পুলিশ স্টেশন থেকে, পালিয়ে চলে গেল। এবং পালিয়ে যখন চলে যাচ্ছে, পুলিশটা পেছন দিক থেকে কি দেখছে, সেই চোরের গোড়ালি দেখছে। গোড়ালি, পরিষ্কার দুটো গোড়ালি খালি পায়ে পেছন দিক থেকে দেখা যাচ্ছে। তো গোড়ালি দেখাতে দেখাতে চোরটা পালিয়ে চলে গেল। তাই বলছে টু শো দেখানো, এ ক্লিন পরিষ্কার, পেয়ার অফ হিলস মানে একজোড়া গোড়ালি দেখানো, ঠিক আছে? তার মানে কি? সে পালিয়ে গেল। তাহলে টু স্কেপ, তাহলে টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস মানে হচ্ছে টু স্কেপ, পালিয়ে যাওয়া। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 12 দাগ। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 12 দাগ কী বলছে, 12 দাগ যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ বলছে যে টু ফিদার ওয়ান্স নেস্ট। ফিদার মানে হচ্ছে পালক, একটু আগেই করলাম। ওয়ান্স নেস্ট, ফিদার মানে হচ্ছে পালক লাগানো, মনে করো এটাকে আমরা ভার্ব ধরি। ফিদার মানে পালক, ফিদার মানে এখানে পালক লাগানো ধরছি, পালক লাগানো, কারণ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে টু ফিদার ওয়ান্স নেস্ট, একজনের নেস্ট মানে হচ্ছে বাসায়, নেস্ট মানে কিন্তু বাসা, NEST। তাহলে কারোর বাসাতে পালক লাগানো, তার মানে কি? সে বাড়িটাকে, নিজের বাড়িটাকে, নিজের বাসাটাকে কী করছে? সাজাচ্ছে, সজ্জিত করছে। তো একজন মনে করো SI, একজন পুলিশ সাব ইন্সপেক্টর, সে কোনো একটা থানার দায়িত্ব পেয়েছে। এবার থানার দায়িত্ব পেলে, কোনো একটা এরিয়ার দায়িত্ব পেলে তার কর্তব্য কি? সেই এরিয়াতে যাতে শান্তি স্থাপিত হয়, শান্তি ঠিকঠাক বজায় থাকে,
মানুষজনের প্রতি যে উপর যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে সে সমস্ত বিষয়গুলো, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা, নিয়ম শৃঙ্খলা বজায় রাখা। সেই পুলিশ কি করছে, যত রকমের আসামি আছে নিয়ম শৃঙ্খলা বজিয়ে রাখার পরিবর্তে যারা যারা আর কি বাজে কাজকর্ম করে তাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে ছুট দিয়ে রেখেছে, তারা যা খুশি তাই করছে এবং নিজের বাড়িতে ওই পয়সা দিয়ে নিজের বাড়ি সাজাচ্ছে। নিজের দেখো একটা বাড়ি করছে, দুটো বাড়ি করছে, ঠিক আছে, বাড়ি সাজাচ্ছে। তাই বলছে টু ফিদার ওয়ান্স নেস্ট, নিজের বাসায় পালক লাগানো, নিজের বাসাকে সুসজ্জিত করা, ঠিক আছে, তার মানে হচ্ছে অসৎ উপায়ে পয়সা উপার্জন করা। তাহলে এসআই কি করছে, যে পুলিশ সাব ইন্সপেক্টর, সে অসৎ উপায়ে পয়সা উপার্জন করছে। তাহলে টু প্রফিট ইন আ ডিসঅনেস্ট ওয়ে বা টু মেক মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে, ঠিক আছে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টু প্রফিট ইন আ ডিসঅনেস্ট ওয়ে। তাহলে এসআই কি করছে, ডিসঅনেস্ট ওয়ে, অসৎ উপায়ে পয়সা উপার্জন করছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। টু ফিদার ওয়ান্স নেস্ট তার মানে হচ্ছে টু মেক মানি বা টু প্রফিট ইন আ ডিসঅনেস্ট ওয়ে, সি। এবার চলো নেক্সট 13 দাগ কি বলছে, দেখো 13 দাগ আমরা দেখবো। হ্যাঁ 13 দাগ বলছে যে সেইলিং ইন দ্য সেম বোট। আচ্ছা সেইলিং ইন দ্য সেম বোট একটুখানি হ্যাঁ ঠিকঠাক করে নেবো। হ্যাঁ সেইলিং ইন দ্য সেম বোট মানে কি, দেখো বলছে সেইলিং ইন দ্য সেম বোট। সেইল মানে হচ্ছে যাত্রা করা, সমুদ্র যাত্রা, ইন দ্য সেম বোট, সেম বোটে করে, সেম নৌকায় করে আমরা যাত্রা করছি। এইবার মনে করো কোনো একটা জাহাজে করে আমরা যাত্রা শুরু করেছিলাম, কোনো একটা জাহাজে করে আমরা যাত্রা শুরু করেছিল কয়েকজন ব্যক্তি, সেই জাহাজটা ডুবে গেছে, ঠিক আছে, কোনো একটা জাহাজ ডুবে গেছে সমুদ্রে। এবার ডুবে যাওয়ার পরে সেই জাহাজ থেকে কয়েকজন রেহাই পেয়েছে। দেখো এই যে 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন রেহাই পেয়েছে। তারা কোনো রকম একটা বোট জোগাড় করেছে এবং সেই বোটে করে সমুদ্রের মাঝ বরাবর তারা যাত্রা করেছে এবং সেই বোটের উপরে তারা বসে আছে, ঠিক আছে। এইবার বোঝো এই জাহাজ ডুবে যাওয়ার পরে এই যে বোটের ওপরে সমুদ্রের মাঝখানে যে 4 জন বা যে কজন আছে তারা কিন্তু ডিফিকাল্টির মধ্যে আছে এবং সেম সিচুয়েশনের মধ্যে আছে, সেম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে তারা 4 জনই কিন্তু আছে, এই 4 জন সবাই। তাহলে টু সেইল যাত্রা করা, ইন দ্য সেম বোট, সেম বোটে যাত্রা করা, তার মানে হচ্ছে টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, একই সমান ডিফিকাল্ট পরিস্থিতিতে, বাজে কঠিন পরিস্থিতির মধ্যে থাকা। তাই বলছে সেইলিং ইন দ্য সেম বোট। ক্লিয়ার। নেক্সট কি বলছে 14 দাগ। 14 দাগ কি বলছে, গিফট অফ দ্য গ্যাপ। হ্যাঁ 14 দাগ বলছে গিফট অফ দ্য গ্যাপ মানে কি, গিফট মানে একটা উপহার, গ্যাপ মানে হচ্ছে বাজে বকবক করা, ট্রিভিয়াল, কোনো তুচ্ছ বিষয় নিয়ে, ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল। তাহলে ট্রিভিয়াল মানে তুচ্ছ, কোনো তুচ্ছ বিষয় নিয়ে একভাবে বকবক করতে থাকা, তাকে বলবো আমরা বাজে বকবক করা, গ্যাপ, ঠিক আছে। তাই বলছে এই বাজে বকবক করার একটা গিফট কেউ একজন পেয়েছে, মানে কি সেই ছেলেটা বকতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, সে ভালো বুঝিয়ে শুনিয়ে কথা বলতে পারে, ঠিক আছে। তো এইটা এই গ্যাপের উপহার মানে কথা বলার উপহার, তার মানে কি টু স্পিক ওয়েল। দেখো একটা মানুষ সামনে মাইক নিয়ে বক করে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি সে কথা বলতে পছন্দ করে এবং তার কাছে কথা বলার একটা উপহার আছে। অনেক মানুষ কথা বলতে পারে না আর এ কথা বলতে পারে, তাহলে কথা বলার উপহার এর কাছে আছে, গিফট অফ দ্য গ্যাপ। তার মানে হচ্ছে এবিলিটি টু স্পিক ওয়েল, এবিলিটি টু স্পিক ওয়েল। দেখো এ দাগে বলা আছে এবিলিটি দক্ষতা, টু স্পিক ওয়েল ভালো কথা বলার দক্ষতা, ঠিক আছে। তো নেক্সট গিফট অফ দ্য গ্যাপ মানে এবিলিটি টু স্পিক ওয়েল। এবার নেক্সট কি বলছে দেখো 15 দাগ। হ্যাঁ 15 দাগ বলছে যে 15 দাগ কি বলছে, 15 দাগ বলছে টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। উলফ মানে হচ্ছে নেকড়ে, কিপ মানে রাখো, ফ্রম দ্য ডোর মানে দরজা থেকে দূরে রাখো, টু কিপ দ্য উলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, ঠিক আছে, অ্যাওয়ে, এটাই বলতে চাইছি। তাহলে নেকড়েকে দূরে রাখো তার মানে কি, দেখো এই নেকড়ের সাথে দুটো জিনিসকে আমরা তুলনা করেছি, মানে তুলনা করেছে এখান থেকে এই ইডিয়ামটা দিয়ে। একটা হচ্ছে হাঙ্গার, একটা হচ্ছে পভার্টি, দারিদ্রতা আর হাঙ্গার। আচ্ছা হাঙ্গার মানে কি, ক্ষুধা। একটা মানুষ যখন দরিদ্র হবে তার মানেই সে ক্ষুধার যন্ত্রণায় ভুগবে, তাই তো, খেতে পাবে না, ঠিকঠাক খেতে পাবে না। যখনই মানুষ খেতে পাবে না তখন মানুষ কি হবে, তখন নেকড়ের মতো হয়ে যাবে, বাজে অপরাধমূলক কাজ করবে, রেগে যাবে, মাথা গরম হয়ে যাবে। তাকে তুমি যত ভালো কথাই বলো না কেন, পেটে যদি খাবার না থাকে সে কিন্তু শুনবে না, তার কাছে ভালো লাগবে না। তুমি যখন ভালো কথা বললেও সে উলফ হয়ে যাবে, নেকড়ে হয়ে যাবে। তাই বলছে টু কিপ রাখো উলফকে, ফ্রম দ্য ডোর হাঙ্গারকে, পভার্টিকে, স্টারভেশন মানে অভুক্তিকে দূরে রাখো দরজার থেকে, এবং ভালো করে কাজ বাজ করো যাতে তোমার এই সমস্ত পরিস্থিতিগুলো হাঙ্গারকে, পভার্টিকে, স্টারভেশনকে ফেস করতে না হয়। তাই বলছে তাহলে কি, তাহলে উলফের সঙ্গে হাঙ্গার, পভার্টি, স্টারভেশন অভুক্তিকে আমরা কিন্তু তুলনা করেছি। তাহলে দেখো আমাদের উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে স্কেপ স্টারভেশন। স্কেপ মানে পালিয়ে চলো বা দূরে রাখো স্টারভেশন অভুক্তিকে। এটা হাঙ্গারও থাকতে পারে, ঠিক আছে, পভার্টিও থাকতে পারে, যখন যেটা মানে মেন হচ্ছে পভার্টি বা স্টারভেশন অভুক্তি। তাহলে অভুক্তি খিদে না পেলে মানে পেটে কিছু না দিলে, না খেয়ে থাকলেই তুমি নেকড়ে হয়ে যাবে। তাই
নেকড়েকে দূরে রাখো মানে স্টারভেশনকে দূরে রাখো, পভার্টিকে দূরে রাখো, দারিদ্রতাকে। ক্লিয়ার? টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর তার মানে পভার্টি স্টারভেশনকে দূরে রাখো। নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো 16 দাগ। হ্যাঁ 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে যে, হ্যাঁ 16 দাগ কী বলছে দেখো, 16 দাগ বলছে টু লুজ গ্রাউন্ড। টু লুজ গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে একটা জমি, সেই জমিটা সে হারিয়ে ফেলেছে মানে কি? মানে মনে করো একজন লিডার, একজন নেতা, সেই নেতা খুবই জনপ্রিয় এবং নেতা ভোটে জেতার পর 5 বছর ধরে সে এত বাজে কাজ করেছে, এত নিজের টাকা, লোকের টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে নিজের ভালো করেছে, ঠিক আছে? তো সেই নেতার এই সমস্ত কাজবাজের পরে এই যে লোকজনগুলো আছে, প্রজা আছে, পাবলিক আছে, এই পাবলিকের সাপোর্ট সে আর পাচ্ছে না, মানে পাবলিকের কাছে সে জনপ্রিয় আর নেই, আগের মতো পপুলার নেই। সে ভোটে জেতার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে প্রমিসগুলো করেছিল, সেই প্রমিসগুলো সে কেউ মানে সেই ব্যক্তিটি কোনো প্রমিসই সে পালন করেনি, বজায় রাখেনি, প্রমিসগুলো সব ব্রেক করে দিয়েছে, শুধু নিজের উপকার করেছে, ঠিক আছে? তাহলে কি জনপ্রিয় সে কি আগের মতন থাকবে? আগের মতো জনপ্রিয় কিন্তু এই নেতা থাকবে না। এবং জনপ্রিয় না থাকলে কি হবে? তার লুজ, সে হারিয়ে ফেলবে তার গ্রাউন্ড কিন্তু সে জায়গাটা, নিজের জায়গাটা হারিয়ে ফেলবে। তাহলে নিজের জায়গা হারিয়ে ফেলা তার মানে কি? মানুষজনের মধ্যে তুমি আর আগের মতো পপুলার নও, মানুষজন তোমাকে পছন্দ করছে না। তাহলে টু লুজ গ্রাউন্ডের মানেই হচ্ছে সেই নেতা কি হয়েছে? বিকাম লেস পপুলারই কিন্তু নেবে, ঠিক আছে? লেস পপুলার বা লেস অ্যাকসেপ্টেবল, কেউ মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, তার মানে তুমি পপুলার আর নও। টু বিকাম লেস পপুলার বা টু বিকাম লেস অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। পাওয়ারফুল কিন্তু কেউ করবে না, অনেকে ভুল করে পাওয়ারফুল করবে। দেখো পপুলার থাকলে তাহলেই তো তোমার কাছে পাওয়ারফুল আসবে, তো মেন ফ্যাক্ট হচ্ছে পপুলারিটি। তোমার পপুলারিটি নেই, তোমাকে কেউ আর অ্যাকসেপ্ট করছে না। ক্লিয়ার? তাহলে টু লুজ গ্রাউন্ড, টু বিকাম লেস পপুলার। নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ যেটা বলছে 17 দাগ বলছে টু মেক ওয়ান্স ব্লাড বয়েল। টু মেক মানে করা, ওয়ান্স একজনের, ব্লাড মানে রক্ত, বয়েল মানে কারোর রক্ত ফুটিয়ে দেওয়া, মানে এমনভাবে তুমি তাকে রাগাচ্ছ, তার রক্ত ফুটছে, মানে সে খুব গরম হয়ে গেছে। দেখো মাথা একদম চুল খাড়া হয়ে গেছে, সমস্ত গায়ের লোম খাড়া হয়ে গেছে, মানে কি সে খুব রেগে গেছে। তা কাউকে উন্মত্ত করে দেওয়া, রাগিয়ে দেওয়া, পাগল মানে রাগে তাকে লাল করে দেওয়া, পাগল করে দেওয়া, উন্মত্ত করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এ দাগেরটা কারেক্ট আনসার। দেখো এ কি বলছে? টু মেক সামওয়ান বা সামবাডি ফিউরিয়াস মানে উন্মত্ত করে দেওয়া, কাউকে কোনো একটা বিষয়ে বা কোনো একটা কিছু দিয়ে তা কাউকে উন্মত্ত করে দেওয়া, রাগিয়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে গেল টু মেক টু মেক ওয়ান্স ব্লাড বয়েল, তার মানে টু মেক সামবাডি ফিউরিয়াস, কাউকে উন্মত্ত করে দেওয়া, রাগিয়ে তোলা। এ হচ্ছে না। নেক্সট কি বলছে দেখো 18 দাগ। 18 দাগ কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 18 দাগ কি বলছে দেখো, 18 দাগ বলছে টু স্পিক ওয়ান্স মাইন্ড। টু স্পিক মানে কথা বলা, ওয়ান্স একজনের মাইন্ড মানে মনের মধ্যে যা আছে সেটাই সেই মানুষটা বলে ফেলে বা বলতে পছন্দ করে, ঠিক আছে? মনে একরকম, অনেকে আছে না মনে একরকম কিন্তু মুখে আর এক রকম বলে, কিন্তু এই যে মানুষটা আছে, এই মানুষটা তার মনে যা থাকে সেটাই সে রিভিল করে, রিভিল মানে প্রকাশ করে। তার মানে কি সে ফ্র্যাঙ্ক, সে অনেস্ট, সে সৎ, খোলামেলা কথা বলতে পছন্দ করে এবং সে অনেস্ট। তাহলে দেখো তাহলে হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার, টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। তাহলে টু স্পিক ওয়ান্স মাইন্ড মানে ফ্র্যাঙ্ক, খোলামেলা কথা বলা, সৎভাবে কথা বলা। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 19 দাগ, টু মেক এ মাউন্টেন আউট অফ আ মোল হিল। ঠিক আছে, টু মেক আ মাউন্টেন আউট অফ মোল হিল। হ্যাঁ কি বলছে দেখো, বলছে টু মেক মানে তৈরি করা, আ মাউন্টেন মানে একটা পর্বত তৈরি করছে, অফ এ মোল হিল। মোল মানে মোল হিল মানে কি দেখো, মোল হিল মানে আমরা জানি কি ছুঁচো দেখি আমরা, ছুঁচো ইঁদুরের মধ্যে যে ছুঁচো, সেই ছুঁচো দেখবে মাঠে বিভিন্ন জায়গায় গর্ত তৈরি করে, গর্তের ওপরে, ছুঁচোর গর্তের ওপরে দেখবে মাটির ছোট ছোট ঢিবি হয়, এগুলোকে আমরা বলি মোল হিল মানে ছুঁচোর গর্ত। ঠিক আছে, তো ছুঁচোর ঢিবি, তো এই ছুঁচোর ঢিবিটা তুমি দেখছো এবং বাড়ি এসে বলছো ছুঁচো বাড়ি মাঠে কি করেছে, বিশাল বড় পর্বতের মতো আকার ধারণ করেছে। তার মানে কি, তার মানে ছোট বিষয়টাকে, ছোট মাটির ঢিবিটাকে তুমি একটা পর্বতের আকার দিচ্ছ। তার মানে কি, একটা ট্রিভিয়াল তুচ্ছ বিষয়কে বিরাট বড় করে তুলছো। ঠিক আছে, একটা তুচ্ছ ছোটোখাটো একটা বিষয়কে একটা ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল মানে তুচ্ছ নগণ্য বিষয়কে তুমি বড় করে দেখাচ্ছ, বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছ, তাই তো? বিরাট গুরুত্ব দিচ্ছ ছোট বিষয়কে। তাহলে টু গিভ গ্রেট ইম্পর্টেন্স, দেখো আনসার কোনটা হবে, টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু লিটল থিংস, ছোট্ট বিষয়কে, লিটল জিনিসকে গ্রেট ইম্পর্টেন্স দেওয়া। ছুঁচোর গর্তকে তুমি বাড়ি এসে বন্ধুদের সঙ্গে আলোচনা করছো, বিরাট পাহাড়ের মতো বা পর্বতের মতো আকার ধারণ করেছে সেই ছুঁচোর গর্তগুলো। তার মানে কি, ছোট বিষয়কে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ। বি ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক আ মাউন্টেন অফ এ মোল হিল, তার মানে টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু লিটল থিংস। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে হ্যান্ড ইন গ্লোভ, ভালো করে বোঝো।
হ্যান্ড ইন গ্লোভের মানে কি, হ্যান্ড মানে হাত, আর গ্লাভ বা গ্লাভস প্লুরাল হচ্ছে এস দিলে গ্লাভস, আমরা গ্লাভস বলি না, তাহলে গ্লাভস মানে কি, গ্লাভস মানে হচ্ছে আমরা যে হাতে গ্লাভসগুলো বলি সেইগুলো কথা বলছি, ঠিক আছে, মানে হাত মোজা টাইপের। তাহলে দেখো এই যে হাতের মধ্যে যখন আমরা গ্লাভস পরি বিভিন্ন কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে, হাতে যাতে আমাদের ইফেক্ট না হয়, হাতের কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমরা গ্লাভস পরি। ক্রিকেট খেলতে গেলে ব্যাটসম্যানরা গ্লাভস পরে, কিপার গ্লাভস পরে, ঠিক আছে, তো কিপিং গ্লাভস। তো এই গ্লাভসের সঙ্গে হাতের সম্পর্ক কি, হাতের সঙ্গে গ্লাভসটা লেগে থাকে, হাতের সঙ্গে গ্লাভসটা কী হয়, লেগে থাকে। তাহলে হাতের সঙ্গে আমাদের যে হ্যান্ড, HAND হ্যান্ড, তাহলে হাতের সঙ্গে গ্লাভসের সম্পর্ক কিন্তু খুব ঘনিষ্ঠ হয়, ক্লোজ সম্পর্ক হয়। তাহলে হ্যান্ড ইন গ্লোভ, হাত গ্লাভসের মধ্যে বা গ্লাভের মধ্যে, তার মানে কি একটা তাদের মধ্যে ক্লোজ সম্পর্ক আছে, ক্লোজ রিলেশন আছে। তাহলে এইরকম ইন ক্লোজ রিলেশন, হ্যান্ড ইন গ্লোভ মানে একদম ঘনিষ্ঠ সম্পর্ক, কোনো দুজন ব্যক্তির মধ্যে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে হ্যান্ড ইন গ্লাভ ইন ক্লোজ রিলেশন, ক্লিয়ার। এবার নেক্সট 21 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 21 দাগ বলছে উইয়ার অ্যান্ড টিয়ার। উইয়ার অ্যান্ড টিয়ার, টিয়ার মানে কি ছিন্ন ভিন্ন করে দেওয়া, নষ্ট করে দেওয়া, ঠিক আছে, নষ্ট করে দেওয়া, কোনো কিছু ছিঁড়ে ভুলে দেওয়া মানে কি নষ্ট করে দিচ্ছ তুমি জিনিসটাকে। মনে করো পুজোর সময় কেউ কোনো একজন ব্যক্তি তোমাকে কি করেছে, এটা কি এই ছবিটা একটু ভূতের মতো হয়ে গেছে, পেতনির মতো হয়ে গেছে, তো বিষয়টা দেখো, বিষয়টা আমাদের বুঝলেই হবে। তো আমি ভালো ছবি আঁকতে পারি না, তো কি তাও চেষ্টা করেছি আর কি বোঝানোর। তো কী বলছে দেখো, উইয়ার মানে কি, উইয়ার মানে হচ্ছে পরিধান করা, উইয়ার মানে পরিধান করা, আর টিয়ার মানে কি, টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টিয়ার মানে ছিঁড়ে ফেলা। তো কোনো একটা ফেস্টিভ্যালে কেউ তোমাকে, তোমার রিলেটিভ বা তোমার বাবা মা বা কেউ একজন তোমাকে নতুন পোশাক দিয়েছে, সেই পোশাকটা তুমি পরেছো, কিন্তু পরার সাথে সাথে তুমি কী বলেছো, কী করেছো, এই পোশাকটাকে তুমি কী করলে, ছিঁড়ে ফেললে, পরে লাফালাফি করেছো, খেলাধুলো করেছো, ছিঁড়ে গেছে, তার মানে কি উইয়ার, পরলে এবং টিয়ার ছিঁড়লে, তার মানে কি পরে ছিঁড়ে ফেললে, বেশি দিন রাখলে না পোশাক, তার মানে কি তুমি ড্যামেজ করলে, ড্যামেজ করে ফেললে, ড্যামেজ নষ্ট করে ফেললে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। উইয়ার অ্যান্ড টিয়ারের মানে হচ্ছে কি ড্যামেজ, ড্যামেজ, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ড্যামেজ, উইয়ার অ্যান্ড টিয়ার, পরে ছিঁড়ে ফেলা। এবার নেক্সট দেখো ক্লোজ শেভ কি বলছে, 22 দাগ, হ্যাঁ ক্লোজ শেভ, ক্লোজ শেভ কি বলছে দেখো, মানে আমরা যারা ছেলেরা দেখবো, ছেলেরা আমরা শেভ করি, তো ছেলেরা আমরা শেভ করি, তাই ক্লোজ মানে খুব কাছাকাছিভাবে শেভ করছি, ক্লোজ মানে একদম কাছাকাছি শেভ। তার মানে কি, মনে করো একটা ছেলে, সে তার দাড়ি বা গোফ অনেক বড় হয়েছে, সে কি করবে, শেভ করবে, দাড়িটা শেভ করবে, ঠিক আছে। এবার সে শেভ করার সময় সে একটু অন্যমনস্ক হয়েছে, হাতে দেখো রেজার রয়েছে, হাতে রেজার রয়েছে, এবার সে রেজার দিয়ে সে কাটতে কাটতে আর একটুখানি ভুলভাল হলেই কিন্তু কেটে যেত, তো কাট হয়ে যেত তার মুখে, ঠিক আছে, চিকসে কেটে যেত। তো একটুর জন্য সে বেঁচে গেছে, রেজারটাতে কাটতে কাটতে একটুর জন্য বেঁচে গেছে, মানে কি খুব ন্যারোভাবে সে কিন্তু সেভ হলো, বেঁচে গেল। তাই বলছে ক্লোজ সেভ, একটুর জন্য বেঁচে যাওয়া, ঠিক আছে, ক্লোজ সেভ, সেভ করতে গিয়ে খুবই ক্লোজলি তুমি বেঁচে গেছো, তার মানে কি, তার মানে হচ্ছে এ ন্যারো স্কেপ মানে অল্প একটুর জন্যে বেঁচে যাওয়া, এ ন্যারো স্কেপ, ক্লিয়ার। তাহলে এবার চলো নেক্সট, হয়ে গেল ক্লোজ শেপ মানে ন্যারো স্কেপ। এবার বলছে স্প্লিট মিল্ক, ক্রাই কান্না করা, ওভার স্প্লিট মিল্ক। দেখো ভালো করে দেখো, বলছে ক্রাই কান্না করা, ওভার ওপরে, কিসের ওপরে, স্প্লিট মিল্ক। স্প্লিট মানে কিন্তু টুকরো করা, চেরা, বা এখানে আমি বলতে পারি নষ্ট হয়ে গেল, দুধ কেটে গেছে, দুধ কেটে গেলে কি হয়, দুধ নষ্ট হয়ে যায়, তাই তো। তাহলে মনে করো সকালবেলা উঠে দেখছে একটা ছেলে দুধ খেতে খুব পছন্দ করে, এখানে মিল্ক আমি লিখলাম MILK মিল্ক, ঠিক আছে। তাহলে একটা বাটিতে পাত্রে মিল্ক ছিল, সে সকালবেলা উঠে দেখছে দুধ নষ্ট হয়ে গেছে, দুধ আগের মতো আর লিকুইড ফর্মে নেই, দুধ এখন আর কি কেটে গেছে, নষ্ট হয়ে একটুখানি আর কি বলবো, মানে ছানা মতো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কেটে গেছে, ঠিক আছে। তো সেটা দেখে ওর কি হচ্ছে, খারাপ লাগছে, ও কাঁদছে, দেখো কাঁদছে, কান্না করছে, চোখ থেকে জল পড়ছে। তো ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ক্রাই ওভার স্প্লিট মিল্ক, কেটে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া দুধ, মানে যে জিনিসটা হয়ে গেছে, যে জিনিসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে কান্নাকাটি বা হাউতাশ করে লাভ নেই। তাহলে এই বিষয়টাকে আমরা বলবো মানে বৃথা হাউতাশ করা। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিগ্রেট ইউজলেসলি, ইউজলেস মানে কি নিরর্থকভাবে রিগ্রেট করা, অনুতাপ করা, হাউতাশ করা। তাই বলছে টু রিগ্রেট ইউজলেসলি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে হাউতাশ করে লাভ নেই। তাহলে ক্রাই ওভার স্প্লিট মিল্ক, টু রিগ্রেট ইউজলেসলি, ক্লিয়ার। এবার চলো নেক্সট 24 কি বলতে দেখো, লিভ ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, ঠিক আছে। তো হ্যাঁ কী বলছে দেখো, ছবিটা ভালো করে, ছবিটা প্রত্যেকটা ছবিটা খেয়াল করবে। বলছে কি লিভ ইন দ্য লার্ক, লিভ ইন দ্য লার্ক মানে কি, লিভ ইন দ্য লার্ক, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, অন একজনকে, কোনো একজন ব্যক্তিকে, ইন দ্য লার্ক, লার্ক মানে হচ্ছে কাত হয়ে যাওয়া জাহাজ। দেখো এই যে শিপ কাত হয়ে গেছে মানে ডুবে যাবে ভাব,
তো কোনো একটা ডুবন্ত জাহাজে দেখো এই যে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে তোমার বন্ধু, তোমার ঘনিষ্ঠ খুবই কাছের লোক, যখনই দেখলে জাহাজটা ডুবে যাচ্ছে, সেই ডুবন্ত জাহাজে ফেলে দিয়ে তুমি একটা নৌকা নিয়ে, দেখো ছোটো একটা নৌকায় করে তুমি নিজে চলে যাচ্ছ, তাহলে এই বন্ধুটাকে, এই কাছের মানুষটাকে তুমি কিন্তু একা ছেড়ে দিলে, ডেজার্ট করে দিলে, অ্যাবান্ডান করে দিলে, গিভ আপ করে দিলে, মানে কি ত্যাগ করে দিলে, নিঃসঙ্গ করে দিলে, একা ছেড়ে দিয়ে চলে আসলে। তাই বলছে লিভ ওয়ান, কাউকে ছেড়ে দেওয়া, একজনকে ইন দ্য লার্ক, মানে কাত হয়ে যাওয়া ডুবন্ত জাহাজে বা বাজে পরিস্থিতির মধ্যে রেখে চলে আসা, তার মানে তাকে ডেজার্ট, নিঃসঙ্গ করে দেওয়া। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডেজার্ট ওয়ান। ডেজার্ট মানে মরুভূমি, বা ডেজার্ট মানে মরুভূমিতে কোনো লোকজন থাকে না, তো সেই ক্ষেত্রে ডেজার্ট শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করলে নিঃসঙ্গ করে দেওয়া, কাউকে একা ছেড়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে লিভ ওয়ান ইন দ্য লার্ক, ডেজার্ট ওয়ান। ক্লিয়ার? নেক্সট 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে টু সিট ইন দ্য জাজমেন্ট। টু সিট ইন জাজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আর কি ইডিয়াম, মাথায় ভালো করে আর কি রাখবে, এটা শুনবে গল্পটা, তো স্টোরিটা ফলো করো আর কি, ছবিটা ফলো করো। দেখো একজন মানুষ, জাজের কাজ কি? জাজের কাজ হচ্ছে জাজমেন্টের সিটে বসবে, সে একটা সিটে বসবে, জাজ মানে বিচারক, বিচারকের কাজ একটা সিটে বসে মানুষকে বা ভুল বা ঠিকের জাজমেন্টটা দেবে, বিচার করবে। তো এইরকমই দেখবে প্রত্যেকটা পাড়াতে দেখা যায়, প্রত্যেকটা পাড়াতে এরকম অনেক কাকিমা কাকু থাকে, যারা কি করবে, যারা বাড়িতে বসে একটা জাজমেন্টের সিটে বসবে, সিটে বসে কোন মানুষটা কোথায় যাচ্ছে, কে কার বাড়িতে কে আসছে, কে কোন পোশাক পরিচ্ছদ পরছে, কে কিভাবে হাঁটছে চলছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটা পাড়াতেই থাকে যে কাকু কাকিমা, বিশেষ করে কাকিমারা থাকে, কাকিমা জেঠিমারা, তারা কি করে, সমালোচনা করে যে ওর এই পোশাকটা পরা উচিত হয়নি, ওর এখানে আসা উচিত হয়নি, ওর সেখানে যাওয়া উচিত হয়নি, ওর একে এখানে আনা উচিত হয়নি, ঠিক আছে? তো তাকে কেউ বলেনি, এই সমস্ত মানুষজনদেরকে কেউ এই সমস্ত কর্তব্য দায়িত্ব দেয় না, তারা নিজেরাই এই সমস্ত দায়িত্বগুলো নিয়ে নেয়, ঠিক আছে, উপযাজক হয়ে। তাহলে টু সিট, বসে আছে ইন জাজমেন্ট, জাজমেন্ট বিচারকের সিটে বসে থাকা, তার মানে কি? তার মানে হচ্ছে সমালোচনা করছে, এই যে মানুষজনদের নিয়ে সমালোচনা করছে, তাহলে ক্রিটিসাইজ করা মানে হচ্ছে সমালোচনা করা। টু সিট ইন দ্য জাজমেন্ট মানে হচ্ছে ক্রিটিসাইজ, সমালোচনা করা। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 26 দাগ। হ্যাঁ 26 দাগ বলছে লুজ ওয়ান্স হেড, মানে মনে করো একটা ছেলে কোনো এক জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, লুজ মানে হারিয়ে ফেলা, ওয়ান্স একজনের, হেড মানে মাথা, মানে মাথায় আর কাজ করছে না, সে বুঝতে পারছে না কি করবে, মাথার বোধ বুদ্ধি সব সে হারিয়ে ফেলেছে। তো একটা ছেলে একটা রাস্তা দিয়ে কোনো একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো মাঠের মধ্যে দিয়ে বা মনে করো কোনো একটা বনের মধ্যে দিয়ে, তো হুট করে সে দেখলো তার সামনে একটা বিরাট বড় সাপ ফোনা তুলে উঠেছে। তো যখনই তার সামনে সে একটা বিরাট বড় সাপ দেখবে বা কোনো একটা বাঘ দেখবে, সে কিন্তু তার মাথায় আর কাজ করবে না, সে প্যানিক স্ট্রাইকেন হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, সে কি করবে বুঝতে পারবে না। তাহলে তখন তার মাথাটা সে হারিয়ে ফেলবে। তাই বলছে লুজ ওয়ান্স হেড, মাথা হারিয়ে ফেলা, তার মানে হচ্ছে প্যানিক স্ট্রাইকেন বা প্যানিক, আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। সি ইজ দ্য কারেক্ট আনসার, প্যানিক, ঠিক আছে, বা প্যানিক স্ট্রাইকেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়া, ওকে, বা প্যানিক করা, ঠিক আছে, তো ভয় পাওয়া বা আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা, ওকে। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 27 দাগ। হ্যাঁ 27 দাগ কি বলছে, 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে অ্যাট 6s and 7s, তাই তো? আচ্ছা অ্যাট 6s and 7s, এটা ছবিটা আঁকা নেই, আমি ছবিটা এঁকে দিচ্ছি, ঠিক আছে, অ্যাট 6s and 7। হ্যাঁ কী বলছে দেখো, মনে করো একজন স্কুলের হেডমাস্টার, সে নির্দেশ দিয়েছে, সে কি নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা মনে করো অ্যাট 6s and 7s, হ্যাঁ নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা যখন প্রেয়ার হবে, প্রেয়ারের প্রত্যেকটা লাইনে কি হবে, তোরা সমান সংখ্যক বাচ্চা কাচ্চা দাঁড়াবি, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, একটা শৃঙ্খলা থাকবে, ঠিক আছে। কিন্তু ছেলেপেলে কি করেছে, ছেলেপেলে সেগুলো কোনো খেয়াল করেনি, স্যার কি বলেছে সেগুলো খেয়াল না করে কোনো লাইনে দেখা হলো 6 জন রয়েছে, কোনো লাইনে 7 জন রয়েছে। তার মানে এই যে একটা বিশৃঙ্খলা, যে হেড স্যার আমাদেরকে বলেছিল, একটা নির্দেশ দিয়েছিল সমান সংখ্যক বাচ্চা প্রত্যেকটা রোতে, প্রত্যেকটা সারিতে দাঁড়াতে, কিন্তু আমরা কি করলাম, বাচ্চা কাচ্চা কি করলো, কোথাও 6 জন, 1 2 3 4 5 6 জন, কোথাও 7 জন, তাহলে একটা সারিতে 6 জন, একটা সারিতে 7 জন দাঁড়িয়েছে, মানে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। তার মানে কি অ্যাট 6s and 7s, 6 জন 7 জন, তার মানে কি অ্যাট 6s and 7s, এইভাবেই মনে রাখবে যে ডিসঅর্ডার, একটা বিশৃঙ্খলা, একটা কনফিউশন, একটা গোলযোগ, একটা হই হুল্লোড়, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করা। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের অপশন কোথায় আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, ইন ডিসঅর্ডার, বিশৃঙ্খলার মধ্যে থাকা, কনফিউশন মানেও তাই বিশৃঙ্খলার মধ্যে থাকা। অ্যাট 6s and 7s মানে হচ্ছে ইন ডিসঅর্ডার অ্যান্ড কনফিউশন, বিশৃঙ্খলা এবং কনফিউশন তৈরি করা বা তার মধ্যে থাকা। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে দেখো, টু টেক সামওয়ান টু টাস্ক। আচ্ছা টু টেক সামওয়ান টু টাস্ক, এটা আমরা কিভাবে মাথায় রাখবো, হ্যাঁ টু টেক সামওয়ান টু টাস্ক, এটা আমরা কিভাবে মাথায় রাখবো, আচ্ছা কিভাবে মাথায় রাখবো দেখো, আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ এবার কি বলছে দেখো, টু টেক সামওয়ান টু টাস্ক মানে মনে করো বাবা, দেখো ফাদার এখানে লেখা আছে, ফাদার, তো বাবা অফিসে যাওয়ার সময়, বাবা অফিসে গেছে,
তো বাবা অফিসে যাওয়ার সময় বাবা কি বলে গেছে, ছেলেকে বলে গেছে তোকে কিন্তু বাড়ির কাজগুলো দিলাম, এই কাজগুলো কিন্তু তুই করে ফেলবি, বা তোর এই পড়াশুনোর কাজগুলো কিন্তু তুই করে ফেলবি, ছেলেকে সনকে বলে গেছিলো। ছেলে কি করেছে, বাবা যেই অফিসে গেল বইটই ছেড়ে দিয়ে উঠে নিজে গেম খেলতে বসে গেছে ফোনে, বা নিজের আড্ডায় আর কি করছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে, ঠিক আছে। এইবার বাবা যখন নির্দিষ্ট টাইমের পরে দিনের শেষে বাড়িতে ফিরলো, হোমে আসলো, বাড়িতে এসে দেখে ছেলেকে যে সমস্ত কাজগুলো দিয়েছিল কোনো কাজ ছেলে করেনি, তখন সেই রাত্রেবেলা ছেলেকে কি করবে, নিশ্চয়ই বকবে, তাহলে নিশ্চয়ই আদর করবে না, ছেলেকে বকতে বকতে কান ধরে কি করলো, নিয়ে গেল টাস্ক, মানে যে টাস্কগুলো বাবা দিয়েছিল সেই টাস্কগুলো কমপ্লিট করতে নিয়ে গেল, তাহলে নিশ্চয়ই যে টাস্ক টেক নিয়ে যাওয়া সামন কাউকে টাস্ক কাজগুলো করাতে, তাহলে নিশ্চয়ই বাবা তাকে আদর করবে না, বকতে নিয়ে যাবে। তাহলে কাউকে কাজ করতে নিয়ে যাওয়া তার মানে তাকে রিপ্রিমেন্ড করা বা বকা দেওয়া, স্কল্ড সামন বা রিপ্রিমেন্ড সামন। দেখো টু স্কল্ড সামন, এ ইজ দ্য কারেক্ট আনসার, টু স্কল্ড সামন, কাউকে বকা দেওয়া, বা এরকম স্কল্ড না থাকলে রিপ্রিম্যান্ডও থাকতে পারে, REPRI রিপ্রিম্যান্ড, MAND রিপ্রিম্যান্ড, প্রচুর জায়গায় আমি দেখেছি কিন্তু টু রিপ্রিম্যান্ড সামনও থাকে। স্কল্ড রিপ্রিম্যান্ড সিনোনিম, স্কল্ড আর রিপ্রিম্যান্ড মানে দুটোর মানে হচ্ছে বকা দেওয়া, স্কল্ড রিপ্রিম্যান্ড রিবিউক, ঠিক আছে, সব মানে হচ্ছে বকা দেওয়া, ঠিক আছে। তাহলে টু টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে টু স্কল্ড সামওয়ান, টু রিপ্রিমেন্ড সামওয়ান, টু রিবিউক সামওয়ান, টু অ্যাডমনিশ মানে তিরস্কার করা, টু অ্যাডমনিশ সামওয়ান, ক্লিয়ার। এবার চলো নেক্সট, ব্যাড ব্লাড। আচ্ছা ব্যাড ব্লাড কি বলছে আমরা দেখবো, ব্যাড ব্লাড, হ্যাঁ ব্যাড ব্লাড কি বলছে দেখো, ব্যাড ব্লাডের মানে হচ্ছে, আচ্ছা এটা আমরা মুছে দিই তাহলে মাথায় এটা থাকবে, হ্যাঁ ব্যাড ব্লাডের মানে কি বলছে দেখো, ব্যাড ব্লাডের মানে বলছে ব্যাড মানে কি, ব্যাড মানে হচ্ছে খারাপ, ব্যাড মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, আর ব্লাড মানে হচ্ছে রক্ত, তো রক্ত খারাপ। আমরা এই শব্দটা কখন ইউজ করি, ব্যাড ব্লাড তখনই বলি একটা মানুষ যখন সবসময় কি করবে, গন্ডগোল অশান্তি আর কি মারামারি করে, লোককে মেরে বেড়ায়, ঠিক আছে, খারাপ কাজ করে বেড়ায়, তখনই আমরা বলি যে ওর তো রক্তই খারাপ, ওর বাবা এরকম ছিল, ছেলেটাও এরকমই তৈরি হয়, তাই তো, তখনই আমরা ব্যাড ব্লাড ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ড ইউজ করি, এই ফ্রেজটা ইউজ করে থাকি। তো মনে করো একজন ছেলে সে সবসময় লোককে মারধর করে, মেরে শুইয়ে দেয় বা মেরে ফেলে, ঠিক আছে, মানে তার মধ্যে সবসময় একটা অ্যাংরি, একটা রাগ মনোভাব থাকে, প্রত্যেকটা বিষয়ে সে রেগে যায়, রেগে গিয়ে মারামারি করে, গন্ডগোল করে। ব্যাড ব্লাড তার মানে কি, অ্যাংরি ফিলিং, সব সময় একে অপরের ওপরে বা একজন ব্যক্তি সবসময় অন্যের ওপরে কি হবে, রাগী মনোভাব নিয়ে তেড়ে যায় বা তার সঙ্গে ঝামেলা করে, তাহলে ব্যাড ব্লাড খারাপ রক্ত তার মানে হচ্ছে অ্যাংরি ফিলিং, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে লাস্ট আজকে শেষ এক্সাম্পল 30, হ্যাঁ তো 30 কি বলছে দেখো, 30 বলছে যে ক্লোজ দ্য বুক, আচ্ছা এটা একটু আমরা করে দেবো, হ্যাঁ ক্লোজ দ্য বুক। মনে করো আমি একটা ছেলে সারাদিন ধরে বই পড়ছে, দেখো বই পড়াটা তো একটা কাজ, বই পড়া কিন্তু একটা কাজ, ঠিক আছে, তো বই পড়াও একটা কাজ, তো সারাদিন ধরে সে বইটা পড়ছে, এইবার বই পড়ার পরে যখন বিকেল হচ্ছে তার মনে হচ্ছে কি একটু গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলে আসলে বা একটু বিকেলবেলা মাঠে গিয়ে খেলে আসলে ভালো হতো, তখন সে কি করছে, ক্লোজ দ্য বুক, বইটা বন্ধ করছে, ঠিক আছে, বা বই বন্ধ করছে, বা মনে করো সে নিজে বন্ধ করছে বা নিজের বাড়ির কেউ তাকে বলছে বইটা এবার বন্ধ কর, যা এবার একটু ফ্রেশ হয়ে আয়, একটু খেলে আয় বা একটু ঘুরে আয়, বন্ধুদের সঙ্গে কথা বলে আয়, ঠিক আছে, তাহলে ক্লোজ দ্য বুক, বই ওপেন ছিল মানে সে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিল, বইটা বন্ধ করলো তার মানে কি, তার মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং, সে কাজ করা বন্ধ করে দিল, তাহলে ক্লোজ দ্য বুক ইজ ইকুয়াল টু কি হবে, স্টপ ওয়ার্কিং, কাজ বন্ধ করে দেওয়া। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত, এবং ইডিয়ামের ক্লাস তোমরা বলেছিলে আমি ইডিয়ামের ক্লাস আনলাম, তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এবং এই বিষয়ে যদি তোমাদের আরও কোনো সাজেশান থাকে এবং আমাকে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।